আমার শরীরের প্রতিটা রক্তবিন্দু হতে পুনরায় জন্ম নেওয়ার ক্ষমতা আমি রাখি। স্বয়ং মহাদেবের বলে বলিয়ান আমি রক্তবীজ। আমার পথ আটকাবে কিনা তোমার মতো একজন সামান্য নারী? যে রক্তবীজের বীরত্বের সামনে তিলকের কেউ টিকতে পারে না, দেবতারা পর্যন্ত যার তাণ্ডবের কারণে আজ স্বর্গ ছাড়া, সেই রক্তবীজকে বধ করবে তোমার মতো এক সামান্য নারী? আর নিজের ভালো চাস তো আমার সঙ্গে চল, আর অসুর রাজ শুম্ভ নিশুম্ভের ভোগ্যপন্ন হয়ে তাদের দাসী হয়ে বাকি জীবনটা অতিবাহিত কর। হে মূর্খ রক্তবীজ, আমি কালী, মহাকালী। আমার তুলনা আমি স্বয়ং, ভুলে যাস না। যে নারীর গর্ভ হতে মানুষ, দৈত্য দানব থেকে শুরু করে পশু পাখিরা পর্যন্ত জন্ম নেয়, সেই নারী কখনো সামান্য হতে পারে না। আমি যে কতটা অসামান্য এবং ভয়ঙ্কর তার প্রমাণ আজ এই জগৎ সংসার পাবে, তাও তোর মৃত্যুর মধ্য দিয়ে। এই জগতে জন্ম দেওয়ার ক্ষমতা আছে কেবল নারীর, একমাত্র সত্য। কোনো বরদান কিংবা প্রতিশ্রুতি এই চিরন্তন সত্যকে অগ্রাহ্য করতে না আজ পর্যন্ত পেরেছে, না পারবে। তুই সেই নারীকে অপমান করিস, তোর রাজা শুম্ভ নিশুম্ভের ভোগ পন্ন করতে চাস? এত বড় স্পর্ধা তোর! আমি কথা দিচ্ছি, এই মুহূর্তে আমি তোকে বধ করব। তার সাথে সাথে তোর শরীর হতে নির্গত হওয়া প্রতিটি রক্তবিন্দুকে আমি স্থান দেব নিজের উদরে। আমার এই জিহ্বা দিয়ে পান করব আমি তোর দেহের প্রতিটি রক্তবিন্দু। এই আমার প্রতিজ্ঞা। ঠাম্মা, তুমি এত সুন্দর পাঠ করতে পালায়? এই ভিডিও না দেখলে তো আমি জানতেও পারতাম না। দূর দূর, এ আর কি এমন দেখতেছিস? আরো কত করেছি, কালী, দুর্গা, মা মনসা, কত কত পালা। তবে সবচেয়ে বেশি করেছি ওই কালীর পাটি। সে একটা সময় ছিল বটে, এখন তো আর নিজের পায়ে উঠে দাঁড়াতেই পারি না। পাট তো দূরে থাক। দাঁড়াবে দাঁড়াবে, আমি জানি তুমি ঠিক ঠিক দাঁড়াবে। কে জানে বাপু, আমার তো নিজের আর এসব কথা বিশ্বাস হয় না। তুই যে এখনো দুবেলা আমার পায়ে কি সব তেল টেল মালিশ করিস, কিন্তু উপকার কি কিছু হচ্ছে? তুই বল। হবে হবে, এ আমার বাপের বানানো কবিরাজি তেল। বাবা যেমন করে বানাতো, আমিও না তেমন করে করেছি। আমার বাবা কত কত রুগীকে ঠিক করে দিয়েছে এই তেল মালিশ করে। আমি জানি তুমি একদিন পারবে। জানি না হঠাৎ যে কোথা থেকে কি হয়ে গেল সেদিন। ওইটুকু একটা অ্যাক্সিডেন্ট আমাকে একবারে পঙ্গু করে বিছানায় এনে ফেলল। তাতে ক্ষতি কি? এখন তো তোমার শুয়ে বসেই কাটানোর সময়। দূর পাগলি, আমাদের গরিবের সংসারে কি অত আরামায়েশের জায়গা আছে রে? তোর বাবা একা কত টানবে? ভাগ্যি গর্বে অমন একটা ছেলে ধরেছিলুম, তাই যা রক্ষী। আমিও তোমার মতো পালায় পাঠ করব ঠাম্মা। হাবাদা, তুমি আমাকেও মা কালী সাজিয়ে দেবে তো, যেমন ঠাম্মিকে দিতে? কেন দেবো না? তোর ঠাম্মি পালা করা ছেড়েছে না, তাই জন্য আমি তুই ধরা ছেড়ে দিয়েছি। তুই শুই করলি আমি আবার তুই ধরবো, দেখবি
একেবারে সত্যি মা কালী সাজিয়ে দেবো তোকে। সত্যি? কি মজা! এবার কলেজ স্পোর্টসে গোয়াজুলাইকে তাহলে আমি কালি সাজবো। হ্যাঁ, সে আবার কোথায়? ও তুমি বুঝবে না। যাই, আমি বাবাকে গিয়ে বলে আসি। পাগলি মেয়ে, যা হাবা, এখন আর তোকে আমার পা মালিশ করতে হবে না। তুই যা, বউরূপীদের সাজাতে যাবি তো। হ্যাঁ, তাই তো তাই তো। আমি যাই গো, আমি যাই। জয় মা কালী। জানি নে আবার বিশেষ কোনোদিন সত্যি হবে কিনা জানি না। এই পায়ে আর আমি কোনোদিন খাড়া হতে পারবো কিনা। সবাইকে তুমি ভালো রেখো মা। সমাজের সব পাপ তুমি বিনাশ করো। এখন আপনাদের সামনে কিছু বলতে আমি ডেকে নেব পুলিশ ফাইল বইয়ের লেখক রিটায়ার্ড এসপি শ্রী সুপ্রকাশ মিত্র মহাশয়কে। আসুন স্যার। আপনাদের সকলকে আমার নমস্কার। হ্যাঁ, দীর্ঘ 30 বছর সার্ভিস পিরিয়ডে আমি বহু দুর্ধর্ষ কেস সলভ করেছি বটে। দাগি আসামি থেকে শুরু করে ভয়ঙ্কর খুনি, ডাকাত, গ্যাং লিডারদের ধরার জন্য নানা অ্যাডভেঞ্চারাস এবং ডেঞ্জারাস ঘটনার মুখোমুখি আমাকে হতে হয়েছে। এর জন্য একটা বড় রকমের অভিজ্ঞতার রসদ আমার এতদিনে মজুদ হয়েছে বটেই। আর শুধু মানুষ তো নয়, একবার আমি এমন একটা কেস সলভ করেছিলাম যার অপরাধী ছিলেন স্বয়ং মা কালী। পাপের বিনাশ করতে স্বয়ং মা নিজের হাতে খুন করতে শুরু করেছিলেন। ইন্টারেস্টিং। মা কালী কিরকম? আমি তখন এসপি হয়ে জয়েন করেছি সোনাঝুরি থানায়। এই জেলার একটা গ্রাম যার নাম নটিপুরা। এই গ্রামের অধিকাংশ পরিবারই যুক্ত ছিল এই যাত্রাপালার বহুরূপী সেজে বিভিন্ন মেলা বা অনুষ্ঠানে যোগদান করার পেশায়। তা হঠাৎ করেই একদিন সকালে খবর পেলাম নটিপুরা গ্রামের একেবারে শেষ প্রান্তের একটা খালের মাঠে অর্ধেক চলে যাওয়া একটা অল্প বয়সী মেয়ের দেহ পাওয়া গেছে। তা খবর পাওয়া মাত্রই লোকাল থানার অফিসারদের নিয়ে আমিও সেখানে যাই। সেখানে গিয়ে মেয়েটা সেই অর্ধেক চলে যাওয়া লাশটা দেখে আমরা বুঝতে পারলাম মেয়েটাকে পোড়ানো হয়েছিল প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে, যাতে কেউ মেয়েটাকে চিনতে না পারে। আসলে মেয়েটাকে মারা হয়েছিল মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করে, কারণ ওই পুড়ে যাওয়া অবস্থাতেও ওর মাথার ফাটা দাগটা তখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আমার টিমকে মেয়েটাকে মর্গে নিয়ে যাওয়ার কথা বলে এবং মেয়েটার পরিচয় জানার চেষ্টা করতে বলে চলে আসতে যাব, ঠিক সেই সময় আমার চোখ গেল দূরে দাঁড়িয়ে কাঁদতে থাকা একটা লোকের দিকে। সে আমাকে দেখেই তো খালের পাড়ের মাঠের একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ার চেষ্টা করছিল। আমি তাকে লোক পাঠিয়ে ধরে আনতেই সে আমার সামনে এসে একেবারে হাউ হাউ করে কেঁদে পড়ে। তারপর আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও আমার মাইয়া রাধা কাল সকালবেলা কলেজ গেল, তারপর আর ফেরে নাই। আমি সারা রাত অনেক খোঁজাখুঁজি খুঁজা যখন না পাইয়া থানায় যাতে যাব, আর সেই সময় এই খবর আমার কানে আইলো। তুমি চিনলে কি করে যে এই তোমার মেয়ে? ওকে দেখে তো ওর ডান হাতের নিচে একটা কালো জরুল আছে, ওইটি দেখে
আমার বেটা বড় ভালো ছিল সাহেব, কে যে এমন দশা করলো ঠিক বুঝতে পারতাছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি থানায় এসে একটা রিপোর্ট লেখাও, তারপর আচ্ছা তোমার কি কাউকে সন্দেহ? না সাহেব, আমি সামান্য বহুরূপী শিল্পী, যাত্রা দলে অভিনয় করি, বড্ড গরিব, টাইনে টুনে সংসার চলে আমাদের। আমাদের মতো গরিবদের তো খিদে ছাড়া অন্য কোনো শত্রু থাকতে পারে না। ওকে ওকে, তুমি থানায় চলো, বাকি কাজটা আমি দেখছি। এই বলে আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা এক কনস্টেবলকে বললাম, আশেপাশে খবর নাও তো, এই মেয়ে কাল কলেজে আদৌ গিয়েছিল কিনা, বা কলেজে আসা যাওয়ার পথে কেউ তাকে দেখেছিল কিনা, আর কেউ দেখলে এই মেয়ে কার সঙ্গে ছিল সেটাও কিন্তু জানবে। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। এই ঠিক 2 দিন পর ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে এবং পোস্টমর্টম রিপোর্ট থেকে আমি জানতে পারলাম মেয়েটাকে শুধু খুন নয়, বরং তাকে অত্যাচার করে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রাম, যেখানে যেখানে ওই গুটি কয়েক পরিবার বাস করে, সেখানে তো সবাই সবাইকে চেনে। তাহলে তাহলে এই কাজ যে করতে পারে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না কেন? এই ভেবে আমি বেশ অবাক হলাম। আর ঠিক তখনই সেই কনস্টেবল এসে আমাকে বললেন, স্যার, আশেপাশের অনেক জায়গাতেই খবর নিলাম, যা বুঝলাম অনেকেই অনেক কিছু জানে, কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না। আর তার মূল কারণ পঞ্চায়েত প্রধান নতুন প্রামাণিকের ভয়। নতুন প্রামাণিক? সে কে? তুমি চেনো তাকে? কি করে বুঝলে সে এই ঘটনায় যুক্ত? না স্যার, যুক্ত নতুনের ছোট ভাই ছোটন আর তার বন্ধু কালু। ওরা দুজনেই একসাথে থাকে সর্বক্ষণ, রাত দিন অকাজ কুকাজ সব করে বেড়ায়। নতুন বাবুর 2 হাতও বলতে পারেন এদের। আর সেই কারণেই কোনো কারণের কথা আমি শুনতে চাই না। যেমন করে হোক, যত সোর্স লাগাতে হয় লাগাও, আমার 24 ঘন্টার মধ্যে এই দুজনের খোঁজ চাই। যাও। ওকে স্যার। তা সেই কনস্টেবল চলে যাওয়ার পরেই আমার নাম্বারে একটা ফোন আসে। আর সেই ফোন আসাতেই আমি বুঝতে পারি যে আমাদের আগামী দিনের পথ চলা ঠিক কতটা কঠিন হতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ, সুপ্রকাশ মিত্র, এসপি সোনাঝুরি। আমি সোনাঝুরির বাপ নটন বলতেছি। শুনলাম আপনি আমার ভাই ছোটন আর ওর বন্ধু কালুকে নাকি খুঁজতেছেন। অযথা কষ্ট কেন করতেছেন স্যার? আপনি বলেন, আমি নিজে ওদের নিয়ে আসতেছি আপনার কাছে। বেশ, তা যত তাড়াতাড়ি পারুন নিয়ে আসুন, আমি অফিসে অপেক্ষা করছি। কিন্তু তার আগে এটুকু তো জানাবেন যে কেন আপনি ওদের... সেসব কথা আপনারা এখানে এলেই জানতে পারবেন। যদি চান আমার অফিসারেরা ওদের এখানে টেনে না আনুক, তাহলে এক্ষুনি আপনি ওদের এখানে নিয়ে আসুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তাই পুলিশি মেজাজে বেশ কড়া স্বরেই কথাগুলো বললাম আমি। হ্যাঁ, বেশ কড়া করেই। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ফোনের ওপার থেকে ভেসে এলো, কারুর এতটুক ভালো করতে নেই জানেন তো। আমি নিজে আপনাকে ফোন করে আসতেছি বলার পরেও আপনি... আমি চাইলে আপনার ওখানে যাওয়ার আগেই আপনাকে আমার বাড়িতে টেনে আনতে পারি, সেটা জানেন তো। শুনেছি আপনি হ্যান্ডু সিকনা। আমার না, আমার কিন্তু সিকনা ছেলে খুব পছন্দ। জাস্ট শাট আপ! আপনি একজন এএসপির সঙ্গে কথা বলছেন। এটা আপনার পঞ্চায়েতের বাজার নয় যে কারুর সাথে যেমন খুশি ব্যবহার করবেন।
আর আমি যা বললাম তা না করলে আমি আপনাকে এও বুঝিয়ে দেব যে আমি চিকনা হওয়ার সঙ্গে সঙ্গে কতটা ভয়ঙ্কর। ও বাবা, কি রাগ! আচ্ছা ঠিক আছে, বুঝবো, সব বুঝবো। আপনার রাগ, আপনার শরীরের উষ্ণতা সব। এই বলে আবারও একটা খিলখিলে হাসি হেসে ফোনটা কেটে দিল নতুন। আমি বুঝতে পারলাম লোকটা সুবিধের তো নয়, বরং প্রচুর ক্ষমতাও ধরে। তা না হলে একজন পুলিশ অফিসার, তাও আবার একজন এসপির সাথে এইভাবে কেউ কথা বলতে পারে না। এখন নতুন তার ভাইকে নিয়ে থানায় আসে কি না তা দেখার জন্যই আমি অপেক্ষা করতে থাকলাম। ঢাল ঢাল, বেশি করে ঢাল। আরে না না, জল না, আজ সালা ঢালবো। কালু কোথায় বে? কালুরা তো আজকে আসেনি গো ছোটন দাদা। সে কি মালটা বয়সে দিয়ে গেল নাকি রে? জানি নে, সকালবেলাও তো ওর বউ এসে খোঁজ করেই গেছে গো, সে ঘর কেউ নাই। যাস স্যার, মালটা এলাকা ছেড়ে ফুটে গেল নাকি? না, এই কাজ করার ছিল তো কালু না। তাহলে ফোন করে দেখি। হ্যাঁ, যাস স্যার, এত ফোনটাও ধরছে না। মালটা গেল কোথায় রে? সারা ছোটন ফোন করছে, এদিকে ওর দাদা বলছে মালটাকে নিয়ে থানায় যেতে। কি করি? কেসটা কি তাহলে? ছোটনকে কাল এত করে বললাম, ওরে মালটাকে ছেড়ে দে, ও আমাদের পুরাণের মেয়ে, ছেড়ে দে। মেয়েটাও শালা তেমন তেরো ছিল। বলছি ছোটনের সামনে তেজ দেখাস না, শুনলো না। এখন নাও, যত জ্বালা শালা আমার। এত আওয়াজ কি শুনবে? সারা বহুটি দল, ভিক ভাঙা বহুরূপী দল হয়েছে। সারা শান্তিতে ভিক্ষে কর, তা না, ঢাক ঢোল পিটিয়ে কান ঝালাপালা করেছে। আমি বরং ছোটনকে ফোন করে বলি, ও দাদাকে থানায় যেতে বললাম। হ্যাঁ শোন, দাদা ফোন করেছিল, তোকে আর আমাকে ওই নতুন যে এসপিটা এসছে না, ওর সাথে দেখা করতে যেতে হবে। ও বাস, সর্বনাশ, তুই এখন দারু গিলেছিস নাকি? ছোটন, এই ভর দুপুরে কে দারু খায় বলতো এই অবস্থায় তুই? আরে না, বলছি দাদা বলেছে দাদা নিজে আমাদের নিয়ে যাবে। তুই আর এখন এসব খাস না ভাই, আমি আসছি, দাঁড়া দাঁড়া। এখন সালা আবার কে বে? কালী, কে কালী? মহাকালী। মজা কি হচ্ছে? দাঁড়া তো, দরজার বাইরে এত ধোঁয়া কিসের রে? আমি তো সারা কিছুই দেখতে পাচ্ছি না। কি রে? কে বে তুই? কে 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 তুই? কালু খুন হয়েছে জানার পরে আমাদের সকলের মাথায় ঢুকলো আর এক চিন্তা। তার উপর মহল থেকেও আমাদের উপরে ক্রমাগত চাপ আসতে শুরু করেছিল। সব কিছু সামলে আমাদের যখন পাগল পাগল অবস্থা, ঠিক তখনই আমার অফিসে উইদাউট মাই পারমিশন এসে হাজির হয় একজন, যার সাজ পোশাক একেবারে অন্যরকম। আমি এই জাতীয় পোশাক পরে কাউকে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেখব এটা কল্পনাও করতে পারিনি। দেখি একেবারে আমার টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে সে। তার পরনে শাড়ি,
কুঁচি করে ধুতির মতো করে পরা, উপরে একটা মেয়েদের কুর্তির মতো ডিজাইনের পাঞ্জাবি, বাঁ হাতে তার বড় বড় নখ, যেগুলি নেল পলিশ দিয়ে ঢাকা, মানে লাল নেল পলিশ, হাতে গ্রাম্য ধাতুর মোটা মোটা গয়না, যা হাঁটতে চলতে গেলে বেশ আওয়াজ করছে। গলাতেও সেই একই ধাতুর তৈরি রূপালী কালারের একটি ভারী লকেট দিয়ে ঝোলানো কালো পুঁতির হার, মুখটা ক্লিন শেভ করা, এমনকি মাথাটাও। শরীরে একমাত্র ভুরু ছাড়া আর কোথাও এতটুকু পশমের চিহ্ন নেই। আমি অবাক হয়ে তার দিকে তাকাতেই সেই লোক বলে উঠল, আমি নটন বারুই, এই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান। বলতে পারেন এই নটিপুরা সরপুরা মিলিয়ে মোট 5টা গ্রামের বাপ। আর সেই বাপের কোলের ছেলেকেই নাকি কেউ খুন করে চলে গেল, আর আপনারা বসে বসে ঘাস ছিঁড়তেছেন। ভদ্রভাবে কথা বলুন। আমরা কেউ এখানে হাত পা গুটিয়ে বসে নেই। আপনাকে তো আমরা আগেই বলেছিলাম আপনার ভাই ছোটন আর এই কালুকে নিয়ে আমার কাছে আসতে। এসেছিলেন? সে সুযোগ আর দিল কই? তার আগেই তো মা কালী এসে কালুটার কলটা কেটে দিয়ে গেল। কে এসে? কালী গো, কালী। কে কালী? আমলো কালী ঠাকুরকে চেনেন না? আমার কালুকে তুই কালী মেরেছে। আমি খবর নিয়ে দেখেছি। ওই সময় ওই দিনে ওখানে কালী এসেছিল। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ভর দুপুর বেলা মা কালী এসেছিলেন আপনার ওই কালুকে মারতে? তাই তো বলছে গো সবাই। তাছাড়া আমাকে গ্রামের লোকও বলেছে সেই কথাই। তা মা কালী কি করে আসবে আপনি একটু বলবেন? আপনার মাথায় দেখছি শুধুই গোবর পোড়া। মা কালী না আসুক, কেউ মা কালী সেজে আসতেই তো পারে। এ গ্রামের সবাই যে বহুরূপী সাজে পটু, তা কি আপনি জানেন না? বহুরূপী? কে একজন যেন বলেছিল সে বহুরূপী সাজে। মরণ দশা। পরাণ গো এসপি, পরাণ। তার মতো বহুরূপী এই সত্তরে কেউ সাজতে পারে না। আর যাত্রায় তার মতো পাঠও কেউ করতে পারে না। যেমন মা পাঠ করত তেমন করে বেটা। পরাণ মানে রাধা, আই মিন যে মেয়েটির দেহ পাওয়া গেছিল কদিন আগে, তার বাবা? যাক, চিনতে পেরেছেন তাহলে। ও ছাড়া এ কাজ অন্য কেউ করতে পারে না। ওদের বাড়ির ওই হাবা নামের লোকটা ওকে রোজ সাজিয়ে দেয়, আর ও সেই সাজ সেজে গ্রামে গ্রামে মেলায় মেলায় গিয়ে পয়সা রোজগার করে। দেখুন, আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো। আমি সত্যি বলছি না মিথ্যে তা ওকে ধরে এনে ঘা কতক দিলেই তো বুঝতে পারবেন। যান যান, এবার যা করার করুন গিয়ে। আমি চলি। তার নতুন চলে যাওয়ার পরে পরেই আমি আমার ফোর্সকে পাঠাই পরাণকে ডেকে আনার জন্য। কিছুক্ষণের মধ্যেই তারা পরাণকে নিয়ে আসে। আমি তাকে প্রশ্ন করা শুরু করি। শোনো পরাণ, তোমাকে এখানে কেন ডেকে আনা হয়েছে তুমি জানো? না, আমার মেয়েটারে যে কারা মারলো সেটা জানাইতে জানেন নাই তা বুঝতে পারছি। তাইলে এমন চ্যাংদোলা কইরা আনতেন না। দেখো, তোমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত খারাপ ঘটনা, কিন্তু তারপরেও যে এই গ্রামে আরেকজন খুন হয়েছে তা নিশ্চয়ই তুমি জানো। কালুদা তো। রাইট, কিন্তু তাকে কে মেরেছে তুমি জানো? না। কালী, মা কালী মেরেছে তাকে। তাইলে তো তিনি পাপের বিচার করছেন বলতে হবে। সেটা আইন বুঝবে পরাণ। তুমি বলো, তুমি গতকাল কি কালী সেজেছিলে বা কালুর বাড়ির দিকে তুমি কাল কখনো গিয়েছিলে? না, মাইয়াটা চলে যাবার পর থেকে আমি আর বহুরূপী সাজি নাই। তোমার এই কথার কোনো প্রমাণ তুমি দিতে পারবে? আমি যে কালী সেজে এই কালুদাকে মারছি তার প্রমাণ কি আপনার কাছে আছে? পরাণ, আমি আমার প্রশ্নের ওপর পাল্টা প্রশ্ন শুনতে অভ্যস্ত নই। আমি উত্তর চাই। আমার মেয়েটা মরণের পর অনেক প্রশ্ন উঠছিল, সেসব প্রশ্নের উত্তর কি আপনারা পাইছেন? চুপ!
বললাম তো তোমার মেয়ের ব্যাপারটায় আমরা তদন্ত করছি, কিন্তু তার মানে তো এই না যে তুমি আইন নিজের হাতে তুলে নেবে। আমি তো কিছু করি নাই, আর ওই কালুরে আমি মারি নাই। আমারও তো ক্ষমতা কই। মিথ্যে বলছো তুমি পরাণ। এই গ্রামের সব থেকে ভালো বহুরূপী তুমি, আর তাই এই কাজে যে তোমার মতো একজন পটু শিল্পীর হাত ছাড়া হতে পারে না সে ব্যাপারে আমি এক প্রকার নিশ্চিত। আপনি ভুল করতেছেন সাহেব, আমি কাউরে মারি নাই। আমি সত্যি কইতাছি, কারণ আমার মিছা কথা বলার দরকার নাই। আমি যা করি নাই তার সব দোষ কি আমি আমার কাছে তুলে নিমু? বেশ, তবে যতদিন না কালুর খুনিকে আমরা ধরছি ততদিন তোমাকে এইখানে এই জেলেই দিন কাটাতে হবে। হ, তাই হইব। তবে বাবু, এরকম তেজ দেখাইয়া আপনি যদি আমার মেয়ের ব্যাপারটাও দেখতেন, তাইলে হয়তো এতদিনে কাউরে মরতে হইতো না। তুমি কি করে জানলে পরাণ? আর তুমি কি করে জানলে যে এই কালুই তোমার মেয়ের? এর জন্য কি খুব বুদ্ধি দরকার? হাওয়ায় কান পাতলেই তো দুজনের নাম শোনা যায় বাবু। তাহলে কি এই পরাণই তার মেয়ের মার্ডারের বদলা নিতে এই কালুকে মারল স্যার? আমিও সে কথা ভেবেই ওকে জেলে বন্দি করে রাখলাম বেশ কিছুদিন, কিন্তু পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি ও সত্যি সত্যি ওর মেয়ে রাধা মারা যাওয়ার পর থেকে আর কোনোদিন বহুরূপীর সাজ সাজেনি। তাহলে তাহলে কালুকে মারল কে? সেটাই ছিল আমাদের কাছে তখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। এদিকে প্রত্যন্ত গ্রামের একটা থানা, তাই সব আধুনিক টেকনোলজির ও পুরোপুরি ব্যবহার আমরা কিছুতেই করতে পারছিলাম না। এই অবস্থায় একদিন আমার কাছে একটা নিমন্ত্রণ এলো মাটিপুরার যাত্রা উৎসবের। সেই অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে গেল যাত্রা উৎসবের আয়োজকরা। সেই যাত্রা উৎসবে আমি গিয়ে দেখি সেখানে অলরেডি চিফ গেস্ট হয়ে মঞ্চে মালা উত্তরীয় পরে বসে আছে নটন আর তার ভাই ছোটন। কর্তৃপক্ষ আমাদের বেশ খাতির যত্ন করলেন। তারপর তারা অনুরোধ করলেন আমাদের এই যাত্রা উৎসবের শেষ যাত্রা পালাটা আমরা যেন দেখে তারপর যাই, কারণ এই যাত্রা পালা নাকি 15 বছর পর আবার আজ মঞ্চস্থ হচ্ছে। তা শুরু হলো যাত্রা পালা। পালার নাম রক্তবীজ বধ। আমার শরীরের প্রতিটা রক্তবিন্দু হতে পুনরায় জন্ম নেওয়ার ক্ষমতা আমি রাখি। স্বয়ং মহাদেবের বলে বলিয়ান আমি রক্তবীজ। আর আমার পথ আটকাবে কিনা তোমার মতো একজন সামান্য নারী? যে রক্তবীজের বীরত্বের সামনে তিলকের কেউ টিকতে পারে না, দেবতারা পর্যন্ত যার তাণ্ডবের কারণে আজ স্বর্গ ছাড়া, সেই রক্তবীজকে বধ করবে তোমার মতো এক সামান্য নারী। আর নিজের ভালো চাস তো আমার সঙ্গে চল, আর অসুর রাজ শুম্ভ নিশুম্ভের ভোগ্যপন্ন হয়ে তাদের দাসী হয়ে বাকি জীবনটা অতিবাহিত কর। হে মূর্খ রক্তবীজ, আমি কালী, মহাকালী। আমার তুলনা আমি স্বয়ং, ভুলে যাস না। যে নারীর গর্ভ হতে মানুষ, দৈত্য দানব থেকে শুরু করে পশু পাখিরা পর্যন্ত জন্ম নেয়, সেই নারী কখনো সামান্য হতে পারে না। আমি যে কতটা অসামান্য এবং ভয়ঙ্কর তার প্রমাণ আজ এই জগৎ সংসার পাবে, তাও তোর মৃত্যুর মধ্য দিয়ে। এই জগতে জন্ম দেওয়ার ক্ষমতা আছে কেবল নারীর, একমাত্র সত্য।
কোনো বরদান কিংবা প্রতিশ্রুতি এই চিরন্তন সত্যকে অগ্রাহ্য করতে না আজ পর্যন্ত পেরেছে, না পারবে। তুই সেই নারীকে অপমান করিস, তোর রাজা শুম্ভ নিশুম্ভের ভোগ পণ্য করতে চাস? এত বড় স্পর্ধা তোর! আমি কথা দিচ্ছি, এই মুহূর্তে আমি তোকে বধ করব। তার সাথে সাথে তোর শরীর হতে নির্গত হওয়া প্রতিটি রক্তবিন্দুকে আমি স্থান দেব নিজের উদরে। আমার এই জিহ্বা দিয়ে পান করব আমি তোর দেহের প্রতিটি রক্তবিন্দু। এই আমার প্রতিজ্ঞা। মা কালীর ডায়ালগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে এলাকার সব লাইট একেবারে নিভে গেল। চারিদিকে নেমে এলো একটা ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে আমি দেখলাম মা কালী সেজে থাকা শিল্পী খাড়া হাতে এক লাফে স্টেজ থেকে নেমে এলো দর্শকের দিকে। তারপরে তারপরে আমার থেকে কয়েক হাত দূরে একেবারে সামনের সারিতে বসে থাকা নটন আর ছোটনের দিকে এগিয়ে গিয়ে সেই শিল্পী যেন স্বয়ং মা কালী রূপে নিজের হাতের খাড়া উঠিয়ে দিয়ে এক কোপে প্রথমে ছোটনের, তারপর নটনের মুন্ড দুটো তাদের ধর থেকে আলাদা করে দিলেন। আর তারপর সে ওই মুন্ড দুটোকে দু হাতে ধরে নিজের মুখের সামনে এনে তাকে ফিঙ্কি দিয়ে বেরিয়ে আসা রক্ত পান করতে থাকলেন। রক্ত জোরে পড়ে, মাটিতে পড়ার আগে মাথা নিচেই পান করে। মুক্ত কেশিয়ে রক্ত মুখী ভয়াল মানব ভয়ঙ্করী। জয় মা কালী, জয় জয় মা কালী, জয় মা কালী, জয় জয় মা কালী। আমি আমার পুলিশি জীবনে অনেক নৃশংস ঘটনার সাক্ষী হয়েছি, কিন্তু এমন এক দৃশ্য যে নিজের চোখে কখনো দেখব তা কল্পনাও করতে পারি না। তারপর ওই কালী সাজা শিল্পী যা করলেন তা আমি আজও ভুলিনি। ওই ছোট না নটনের মাথার চুলগুলো দিয়ে একে অপরের সঙ্গে মুন্ডু দুটো বেঁধে মালার মতো করে নিজের গলায় ঝুলিয়ে দিলেন। মধ্যে এলাকায় লাইট চলে আসতে আমি দেখলাম আমার সামনে কালী সাজে গোটা মুখে শরীরে হাতে রক্তে মাখামাখি অবস্থায় দাঁড়িয়ে আছেন এক 70 মহিলা। সবাই যখন ভয়ের তটস্থ, চারিদিকে যখন হুলস্থুল বেঁধে গেছে, তখন সেই মহিলা হাত তুলে সবাইকে শান্ত করে বলতে শুরু করলেন, আমাকে ক্ষমা করো সবাই। এছাড়া এই পাপীদের বিনাশ করার কোনো উপায় যে আমার ছিল না। এই দুই পাষণ্ড নীচ অনেক পাপ করেছে। এই নটন নিজের রাজনৈতিক ক্ষমতার বলে আমাদের গ্রামের সহজ সাদাসিধে মানুষগুলোর ওপর যে কি নির্মম অত্যাচার এতদিন করেছে তা তো তোমরা সবাই জানো। ইদানিং ওর ভাই এই ছোটনের নতুন খেলা শুরু হয়েছিল, আমাদের গ্রামের কচি কচি মেয়েগুলোকে দৌড়ে তাদের সর্বনাশ করা। আর যে তাকে বাধা দিতে যেত, ওই ছোটনার কালু মিলে তাকে মেরে ফেলতো। ওদের এই খেলার কারণে আমার নাতনি, আমার রাধাকে আমরা হারিয়েছি আরো অনেককে। আর প্রতিবার ছোটনকে বাঁচিয়ে নিয়েছে ওর ওই নপুংসক কাপুরুষ দাদা নটন। ওর মদতেই ওরা নির্ভয়ে ওই কাজ করত। আমাদের নতুন এসপি সাহেব অনেক চেষ্টা চরিত্র করেছিলেন এদের ধরার, কিন্তু পারেনি। তাই তো বাধ্য হয়ে আমি হাতে অস্ত্র তুলে নিই। কিন্তু মাসি,
তুমি তো পঙ্গু হয়ে গেছিলে গো অ্যাক্সিডেন্টে, খাট থেকে তো নামতেও পারতে না, তাহলে আজ এই কাজ করলে কি করে গো? বলতে পারো এও স্বয়ং মায়ের ইচ্ছে আর আমার ভাবার চেষ্টায়। আমি আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো ভাবিনি, কিন্তু রাধার সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও ওর অপরাধীদের কোনো শাস্তি হচ্ছে না দেখে আমি আর পরাণ যখন একেবারে ভেঙে পড়েছিলাম, তখন এই হাওয়াই টানা 2 রাত জেগে আমার পায়ে তেল মালিশ করে ওর বড় জড়িবুটি দিয়ে আমার পায়ের হারানো জোর ফিরিয়ে আনে। তারপর ওই আমায় সাহস জোগায় এই দুঃসাহসিক কাজ করতে। আজ আমি সত্যি অনেক অনেক শান্তি পাচ্ছি এই ভেবে যে আমার মতো একজন পঙ্গু যে এই সমাজটাকে পঙ্গু করে দেওয়া এই 2 রক্তবীজের হাত থেকে উদ্ধার করতে পেরেছে। সাহেব সাহেব, এবার আপনি আমায় নিয়ে চলুন, আমার আর কিচ্ছু বলার নেই। মায়ের লক লকে জিবি টকটকে চোখে চকচকে খানা হাতে উচিয়ে খানা মুন্ডু খানা এক কপে সে কাটে। জয় জয় মা কালী, পাপ বিনাশকারিণী মাগো অসুর দলনী, জয় জয় মা কালী, জয় জয় মা কালী। রক্ত বীজের শরীর হতে রক্ত জোরে পড়ে, মাটিতে পড়ার আগেই মাথা নিজেই পান করে। মুক্ত কেশী রক্তমুখী ভয়াল মাগো ভয়ঙ্করী, জয় মা কালী, জয় জয় মা কালী, হয় জয় মা কালী, জয় জয় মা কালী। সেদিন ওই অনুষ্ঠান থেকে আমি ওই বৃদ্ধাকে নিয়ে এসেছিলাম ঠিকই, সে আমার কর্তব্যের খাতিরে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না বয়সের এই সন্ধিক্ষণে এসে উনি যে কাজ করলেন তার জন্য আমার ওনার হাতে হাত কড়া পরানো উচিত নাকি স্যালুট করা উচিত। সত্যি সেদিন ওনার মধ্যে দিয়ে স্বয়ং কালীকে, পাপহারিণীকে দেখেছিলাম আমি। জয় মা মায়ের লক লকে জিবি টকটকে চোখে চকচকে খানা হাতে উচিয়ে খানা মুন্ডু খানা এক কপে সে কাটে। জয় জয় মা কালী, পাপ বিনাশকারিণী মাগো অসুর দলনী, জয় জয় মা কালী, জয় জয় মা কালী। রক্ত বীজের শরীর হতে রক্ত জোরে পড়ে, মাটিতে পড়ার আগেই মাথা নিজেই পান করে। মুক্ত কেশী রক্তমুখী ভয়াল মাগো ভয়ঙ্করী, জয় মা।